পুতুল ডায়েরি, ভালোবাসার কুঁড়ে ঘর, তোমার আমার কল্পনার রাজ্য। সকাল সকাল বাড়ির আঙিনায় ঘুরঘুর করছিল সে। খুব ভোরে ঘুম ভেঙেছে। লোকটাকে না বলে কয়েই চলে এলো। ঘন জঙ্গলের বুক চিরে আবছা আবছা কুয়াশাগুলিকে পিছু ফেলে যখন হেঁটে হেঁটে আসছিল, ভয়ে তখন তার শরীরের লোম কাটা দেওয়ার মতো অবস্থা ছিল। দুরু দুরু বুকে কত শত ভয়াতুর জল্পনা কল্পনা করছিল। ভাগ্যিস ওসব সত্য হয়নি, নয়তো নির্ঘাত দেখা যেত সে ভয়ে হার্ট অ্যাটাক করে ওখানেই পড়ে বসে মরত। লোমহর্ষক শরীর কাঁপানোর মতো বন্য প্রাণীদের ডাক ওর ভেতর সত্তাকে আরো ভীতু করে তুলছিল। অমন নিবিড় অরণ্যে একা একা থাকাটা দারুণ দুঃসাহসিকতার ব্যাপার স্যাপার বাপু। সে দিনে কোনো মতন, রাতে একা তো কখনোই থাকতেই পারবে না। হাঁ করে শ্বাস ফেলল। ওনাকে না বলে আসাটা ভীষণ দৃষ্টিকটু দেখাচ্ছে। যদিও এছাড়া অন্য পথ ছিল না, তবুও এখন বড্ড টেনশন হচ্ছে। উনি না আবার পাছে রাগ করে গাল ফুলিয়ে বসে থাকেন। কাজল রেখা রোজই খুব ভোরে ওঠেন, ফজরের নামাজ পড়েন, এরপরে উঠোনে হাঁটাহাঁটি করতে বের হন। আজও তার ব্যতিক্রম ঘটেনি। সদর দরজা খট করে খুলে বাড়ির আঙিনায় ছোট মেয়েকে হাঁটাহাঁটি করতে দেখে বেশ চমকালেন। ভারী অবাক হন, সন্দিগ্ধ নজরে তাকান। সেই রাত্রিবেলা থেকে বেচারি লাপাত্তা। ভেবেছেন হয়তো নিখিলদের বাড়িতে আছে, কিন্তু তার ধারণা নড়েচড়ে মনে হলো নিখিলরা এত সকালে উঠে না। আর চোখে মেয়েটার বাহ্যিক মনোভাব বুঝতে চেষ্টা করেন। দরজা থেকে নেমে উঠোনে আসেন। ওর আমাকে সাত সকালে চোখের সামনে দেখে নেত্রমণি বেরিয়ে আসার জোগাড়। ভয়াতুর মুখখানা নিয়ে জড়সড় হয়ে গেল। পরপর শুকনো ঢোক গিলল। বেশ কড়া করে কণ্ঠবেগ বহাল রেখে জেরা শুরু করে দেন তিনি। গতকাল রাত্রে কোথায় ছিলি তুই? পাখি জড়বস্তুর ন্যায় জবুথুবু অবস্থা, জোকের ন্যায় যেন মাটি কামড়ে দাঁড়িয়ে রয়। নড়চড়ের হেরফের নেই, এ যেন কোনো এক কাঠের মূর্তি। ভয়াতুর দৃষ্টি জোড়া নিয়ে তার সিমেন্টে তৈরি জনক জননীর মুখখানা একবার আর চোখে বুলিয়ে যায়। শক্ত আদল দৃষ্টিতে অবিশ্বাস লুকিয়ে। না জানি মনে মনে কত কল্পনা জল্পনা নিয়ে ভাবছেন। যে কঠিন পাথরের ধাতুতে তৈরি মহিলা, বাপ রে! সে জিভে অধর ডোবালো। ঘন ঘন পাপড়িযুক্ত আখি দুটি অবিলম্বে নাচায়। আমতা আমতা করে স্বভাব সুলভ কণ্ঠে মিনমিনিয়ে বলল, নানা বাড়ি। উনিও কম নন। বেশ ঘাটি মেরে আজ দাঁড়িয়েছেন। আঁচল কোমরে বেশ শক্ত গুজে সুধান। তোর নানাকে ফোন লাগা। পাখি সংকীর্ণ মনে নিরুৎসাহিত। আতস্কিতে অধর নড়ে চড়ে ওঠে। ভীষণ সংশয়ে পড়ে গেল। মনে মনে চলে বড্ড দ্বিধাবোধে দোটানা। আজ ধরা নির্ঘাত পড়বে। কপলদয় জুড়ে কি আছে একমাত্র আল্লাহই জানেন। গতকাল রাত্রি সে তার প্রিয় মানুষটির সঙ্গে কাটিয়েছে, যার সাথে সে পবিত্র বন্ধনে আবদ্ধ। সেটা তার আম্মার জানা নেই। এখন নানাজান যদি না বলে তাহলে আজ আর রক্ষা নেই। বাটন সেট ঘেটে নানা শিকদার মির্জাকে কল বসালো। কিছুক্ষণ রিং হওয়ার পর রিসিভ করলেন তিনি। পাখি সালাম দিল। কল হাই ভলিউমে সাউন্ড দেওয়া। কাজল রেখার সব মনোযোগ সহকারে শুনছেন। পাখি আর চোখে ওর আমার মনোভাব একবার দেখে নানা সিকান্দার মির্জাকে বলল, নানাজান, গতকাল রাতে আমি কোথায় ছিলাম? সিকান্দার মির্জা কাহিনীটা ধরতে পারলেন বোধ হয়। নাচ জামাইয়ের সঙ্গে নাতি নিশ্চয়ই ছিল, ব্যাপারটা তিনি আন্দাজ করতে পারলেন কিঞ্চিত। তবে এ বিষয়ে তিনি জানতেন না, মুখও খুললেন না। এই মুহূর্তে ওনার সাহায্য করাটা বড্ড উচিত। নির্ঘাত কাজল রেখার সামনে আছেন। জেরা নিশ্চয়ই এতক্ষণে শুরু করে দিয়েছেন। তিনি কড়া করে শুধালেন, কেন, কি হয়েছে? আম্মা কৈফিয়ত চাচ্ছে। ফোনটা তোমার আম্মার কাছে দাও মানু ভাই। জি আচ্ছা। কাজল রেখা চোখ রাঙালেন, ফিসফিস করে বললেন, তুই বলতে পারলি না আম্মা পাশে নাই? আম্মা, তুমিই তো বলছো মিথ্যে বলতে নেই। উনি ফের পাখিকে চোখ রাঙানি দিলেন। পাখি মনে মনে মিটিমিটি হাসে। সামলাও এবার ঠেলা। তৎক্ষণাৎ ফোনের অপর প্রান্ত থেকে সিকান্দার মির্জা বলে ওঠেন, আমি কিন্তু সব শুনছি। কাজল রেখা খুক করে কেসে উঠলেন। অনিচ্ছুক থাকা সত্ত্বেও ফোন কানে ধরলেন। আসসালামু আলাইকুম আব্বা, বলেন। কাজল রেখা,
তোমাকে ভারী এসে যেন বুড়ো বয়সে পিটুনি না লাগে। এই বয়সে তোমার গায়ে হাত তুললে বিষয়টি ভালো দেখা যাবে না। ফের যদি ওকে এসব প্রশ্ন করছো খুব খারাপ হবে। আর হ্যাঁ, চিন্তিত হইও না, ও আমার বাড়িতে ছিল। আর কোনো প্রশ্ন আছে তোমার? কাজল রেখা ভয়ে কট করে লাইন কেটে দিলেন। পাখি ঠোঁট চেপে মিটিমিটি করে হাসে। কাজল রেখা ক্ষিপ্ত হলেন, দুপা এগিয়ে গেলেন। তুই হাসছিস কেন? কই না তো। মাত্র আমি দেখলাম, আবার মিথ্যা বলছিস। তাহলে তোমার চোখে সমস্যা। আমার চোখে সমস্যা, তাই না? কাজল রেখা বাঁশের কঞ্চি হাতে তুলতেই পাখি দৌড়ে পালালো। কাজল রেখা থেমে গেলেন, হাঁটতে হাঁটতে ভাবলেন, আগে তার আব্বা এত রাগী ছিল না। ইদানিং কথায় কথায় তিনি যা রাগ দেখাচ্ছেন, যে কোনো সময়ে এসে তাকে পিটিয়েও যেতে পারেন। আচ্ছা, উনি কি কোনো বিষয় নিয়ে খুব চিন্তিত? বিষয়টি ঘেঁটে একটু দেখতে হবে। সকাল সকাল মনটা ভালো লাগার অনুভূতিতে ছেয়ে গেল। আর ভালো লাগবে নাই বা কেন? প্রতিটি মেয়ের শখ তার প্রিয় পুরুষটি তাকে ছোট্ট ছোট উপহার দিক। তখন সকাল 9টা। রমেশ তাকে ফোন করলো, বলল 3 রাস্তার মাথায় আসতে। পাখি ভাবলো জরুরি কোনো খবরাখবর হবে হয়তো, অথচ সে জানতই না তার জন্য কি সারপ্রাইজ অপেক্ষা করছে। ডালা ভর্তি চুড়ি, 4-4টা শাড়ির কম্বো সেট পেয়ে কিশোরীর হৃদয়খানা খুশিতে বাগবাগুম, অধিক আনন্দে গদগদ পুলকিত। এছাড়া উচ্চ ব্র্যান্ডের কিছু শীতকালীন প্রোডাক্ট পার্সেল মোতাবেক পাঠিয়েছে। এগুলোর সবই নওফাই তার চেলা দিয়ে পাঠিয়েছেন। এত এত সুন্দর চুড়ি, কি কালার নেই এখানে। শাড়িগুলি বেশ দামি ও সুন্দর, সঙ্গে একটি ছোট্ট চিরকুট। আমার প্রাণের চেয়েও প্রিয়, দেহের অর্ধাংশ আমার এই অধমের থেকে সামান্যতম উপহার। পছন্দ হলে একটি শাড়ির কম্বো সেট পরে সন্ধ্যায় চলে আসুন আপনার স্বামীর প্রিয় ট্রি হোমটিতে। ইতি আপনার সুদর্শন পুরুষ। পাখির পুরো দেহ মন জুড়ে নব্য প্রেম প্রেম ভাবের আলোড়ন। শীতল হাওয়া ও অভ্যন্তরে বয়ে গেল। বসন্তের প্রজাপতি উড়াউড়ি করে। কি আনন্দ! ইস, এত আনন্দ, এত সুখ কেন চতুর্দিকে? তবে কি বসন্ত এসে গেছে? সব জায়গায় কি প্রজাপতিরা উড়ে উড়ে বেড়ায়, পুষ্পে পুষ্পে হাসে? কোকিল কি ডাকে মধুর সুরে? বসন্তরাজ দুহাত তুলে হাতছানি দিয়ে ডাকছে কি ওকে? আজকাল হাওয়ায় হাওয়ায় যেন লোকটার গায়ের গন্ধ ঘ্রাণ মিশে থাকে। যেখানে যায় সেখানে কেবল লোকটার উপস্থিতি। রাতে ঘুমালে মনে হয় যেন লোকটা ওর ডান পাশে এক কাঁধ হয়ে শুয়ে আছে, ওর মুখটার দিকে চেয়ে আছে। খেতে গেলেও সেই একই পরিস্থিতি। ওর চোখের সামনে যেন লোকটা বসে বসে ওকেই দেখছে। কি হচ্ছে, কি দেখছে সে নিজেও জানে না, কেবল জানে লোকটাকে তার ভীষণ প্রয়োজন, বড্ড প্রয়োজন। উনি আশপাশে থাকলে মনটা অনায়াসেই ভালো হয়ে যায়। তখন খুশি খুশি লাগে। ওনার আগমন বার্তা তাকে ব্যাকুল করে তোলে। তার পুরো জীবনটা রাঙিয়ে দিতে হলেও ওনাকে ভীষণ ভীষণ প্রয়োজন। ওনার সান্নিধ্য ওকে পরিপূর্ণ করে তোলে। পুরো জীবনভর ওই পুরুষটির ছায়াতলে কাটাতে চায়, তার সঙ্গে একসাথে বাঁচতে চায়, তার হাতে হাত রেখে পায়ে পা মিলিয়ে 7 সমুদ্র পাড়ি দিতে চায়। 2 দিন বাড়ি নেই উনি, অথচ কিশোরীর মন খারাপের শেষ নেই। মাত্র 2 দিন, তাতে কিশোরীর দম বন্ধ হওয়া জোগাড়। এত এত মনে পড়ে আজকাল ওনাকে। দেহের রন্ধ্রে রন্ধ্রে যেন মিশে গেছেন উনি। এক একটা মুহূর্তে তাকে ছাড়া পাতাহীন বৃক্ষ, পানিবিহীন সমুদ্র, প্রাণহীন দেহ মনে হয়। কবে আসবে সে? কিশোরীর দেহ মন জুড়ে যে একমাত্র তারই বসবাস। দীর্ঘতম মুহূর্তের অপেক্ষার অবসান কবে ঘটবে? যদিও উনি বলে গিয়েছেন 2 দিন শহরে থাকবেন, তবুও ওর মনটা ভীষণ আনচান আনচান করে। আজকাল ওনাকে চোখে আড়াল করতে বড্ড ভয় হয়। সর্বদা ওনার সান্নিধ্য পেতে, কাছাকাছি থাকতে ভালো লাগে। কবে পাবে তাদের এই টানাপোড়া সম্পর্কের পরিপূর্ণতা? বুধবার দিনটি, পাখির স্কুল ছুটি হয়েছে। আজ ক্লাসে বসে স্যার একটু বেশিই বকেছেন। এর প্রধান কারণ সে অমনোযোগী ছিল। অমনোযোগী হবেই বা না কেন? তার মনটা তো মনের জায়গায় নেই। সে তো তার প্রিয় পুরুষটির কাছে। লেখাপড়া ছেড়ে ওনার সঙ্গে সংসার পাততে ভীষণ ইচ্ছে করছে। সে কোমরে শাড়ি গুজে রান্না করবে। লোকটা কাজ শেষ করে ঘেমে টেমে একাকার হয়ে ঘরে ফিরবে। ও শাড়ির আঁচল দিয়ে তার ঘামের মুখটি মুছিয়ে দিয়ে জিজ্ঞেস করবে, আজ অনেক পরিশ্রম পড়ে গিয়েছে তাই না? দাঁড়ান একটু। এরপর সে লোকটার সমস্ত মুখমণ্ডলে চুমু খাবে, তার বুকেও চুমুতে চুমুতে ভরিয়ে দিবে। ওনার ঘরমাক্ত মুখখানা মুগ্ধ নয়নে তৃপ্তি ভরে দেখবে।
আর উনি ওকে বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে দিবে। ইস, কি শান্তি! সেসব ওরা করবে, তা না করে কি অসহ্যতম লেখাপড়া করো বসে বসে। সংসার করার বয়সে কেউ কি লেখাপড়া করে? এসব তার দ্বারা হবে না বাপু। এখন তার বিয়ে হয়েছে, স্বামীর সংসার করবে মনোযোগ দিয়ে, তা না করে লেখাপড়ার ভার মাথায় চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা ভারী অন্যায়। শুধু অন্যায় নয়, রীতি মতন জুলুম। ভাবতে ভাবতে স্কুলের বারান্দার শেষ অংশে এসে পৌঁছালো। আচমকা বারান্দার পাশে নজর পড়ল। অমনি দৃষ্টিজোড়া শীতল ও স্থির হয়ে এলো। সুদর্শন পুরুষটি হাতে হেলমেট নিয়ে বাইকের সঙ্গে হেলান দিয়ে দাঁড়ানো, ধূসর রঙের মণিজোড়া ওর ওপরেই নিবদ্ধ। বরাবরের মতন অধরের কোণে এক মুঠে হাসি ঝুলানো। পাখির চরণদ্বয় আকস্মাৎ থেমে পড়ে। পুরো 2 দিন পর দেখলো লোকটাকে। চৈত্র মাসে ন্যায় তৃষ্ণার্থ তার আঁখি দুটি। এক মুহূর্তের জন্য মনে হলো ছুটে গিয়ে ওনাকে জাপটে ধরতে। কত শত কথা জমে আছে তাকে না বলার, সব কথার ঝুড়ি খুলে দিয়ে গিয়ে ওনার পাশে বসে পড়তে, গুনে গুনে মনের অভিযোগ অভিমান পুরো করতে। চাইলেও কি সব জায়গায় সবকিছু করা যায়? যায় না। পরিস্থিতি জায়গা ভেদে সবকিছু মানিয়ে নিতে শিখতে হয়। পাখি 2 হাত দূরে থেকেই দেখলো লোকটার গায়ে ডেনিম প্যান্টের সঙ্গে ডেনিম নেভি ব্লু শার্ট। শার্টের বোতাম সবগুলো খোলা, শার্ট ভেদ করে ভেতরে থাকা সাদা টি শার্ট বেরিয়ে। বরাবরের মতন শার্টের হাতা ফোল্ড করা, পায়ে সাদা স্নিকার্স, চোখে কালো রঙের সানগ্লাস, সিলভার রঙের ঘড়িটি হাতে শোভা পাচ্ছে। পাখিকে এগিয়ে আসতে দেখে অধর পিষে একগাল হাসলেন। আশপাশের স্কুল পরিহিত মেয়েরা ওনার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে, যেটা পাখির নিকট মোটেও ভালো লাগলো না। মনে মনে ওদের 100 বার কুচি কুচি করে কেটে ফেললো। লোকটার উপর পুরাই মেজাজ খারাপ হলো। এত সুন্দর সালমান খান মার্কা ফেস নিয়ে ওনাকে স্কুলের বারান্দার সামনে দাঁড়াতে বসে কে শুনি আজ একটা দফারফা করেই ছাড়বে। পাখি গিয়ে সবার আগে ওনার জেল দিয়ে সেট করা সুবিন্যস্ত চুলগুলির ওপর হামলা চালালো। টেনে টুনে সোজা করে দিল। শার্টের বোতাম আটকে দিয়ে বলল, এবার ঠিক আছে, পারফেক্ট। জেলাস ফিল করবো না তো কি? ওরা আমার বরের দিকে তাকাবে আর আমি চুপ করে বসে থাকবো? আর এই যে আপনি মিস্টার পারফেক্ট, দুনিয়াতে এত জায়গা থাকতে স্কুলের বারান্দার সামনে এসে দাঁড়াতে হবে কেন? হ্যাঁ, মেয়েগুলি আমার সুদর্শন বরটাকে কিভাবে গিলে গিলে খাচ্ছিল। উনি বুকে আড়াআড়ি হাত বেঁধে অধর কামড়ে হাসেন। কিঞ্চিত ওর ওপর ঝুঁকে পড়ে শুধালেন, গিলে গিলে খেলে তাতে তোর কি? তুই তো আর আমাকে ভালোবাসিস না। পাখি ওনার চুলগুলি শক্ত করে খামচে এলোমেলো করে দিল, ঠোঁট ফোলালো। কে বলছে ভালোবাসি না? আমি আমার বরটাকে ভীষণ ভীষণ ভালোবাসি। সব বুঝে বরটা, এসব বুঝে না কেন? সে কি কচি খোকা? এই একটা শব্দই পাখিকে শান্ত ও স্থির করে দিল। ঘোর লাগা চোখ দুটি দিয়ে ও ওনার নেত্রমণি দুটোর দিকে দৃষ্টি ফেলল। কাতর কণ্ঠে বলল, নওয়াজ ভাই, লেখাপড়া করাটা কি খুব বেশি প্রয়োজন? বিশ্বাস করেন, লেখাপড়ায় একদম মন বসে না আমার। সারাক্ষণ আপনাতে মন মজে থাকে। আমার ধ্যান দুনিয়া জুড়ে কেবল আপনি। আমি চাই না লেখাপড়া করতে, আপনার সাথে সংসার করতে চাই নওয়াজ ভাই। যতটুকু করেছি যথেষ্ট। বাচ্চাদের পড়াতে পারবো। পাখির উপস্থিত বাক্য শুনে ওনার ভেতর হেরফের লক্ষ্য করা গেল না। কিছুক্ষণ ওর শিথিল মুখটার দিকে চেয়ে নিরুত্তর থাকেন। এদিক ওদিক তাকিয়ে বুক ফুলিয়ে মুক্ত আকাশে লম্বা নিঃশ্বাস টানলেন। আশপাশ দিয়ে যাওয়া পথচারীদের নজর ওদের উপর স্থাপিত। মন্ত্রীপুত্র হিসেবে বেশ জনপ্রিয় খ্যাতি অর্জন করেছে। তার উপর ওনার নিজের বৈশিষ্ট্যের জন্য সকলের কাছে কম বেশি সুপরিচিত। এতক্ষণ স্কুলের বারান্দার সামনে অন্য কোনো ছেলে হলে কেলেঙ্কারি বেজে যেত। নওয়াব দেখে বেঁচে গেল। একদিকে সে তথ্যমন্ত্রীর একমাত্র সুযোগ্য পুত্র, তার উপর পুরো থানার ভেতরে স্বনামধন্য পরিবারের ছেলে বলে কথা। আবার উনি একজন সম্মানিত ব্যক্তি, কথার আগে হাত চলে। বেশি বুঝতে গিয়ে চড় মার খাওয়া ছাড়া উপায়ন্ত নেই। যদিও তার সামনে লোকে কথা বলার সাহস পায়নি, দেখায়নি, তবুও আড়ালে অগোচরে কানাঘুষা বাদ রাখেনি। উনি টের পান, তবুও তোয়াক্কা করেন না। পাখির হাতটা টেনে ধরে কামাল ভাইয়ের ঝালমুড়ির দোকানে নিয়ে এসে চারপাই টুলের উপর বসান। গলা ছেড়ে ডাকেন, কামাল ভাই, আপনাদের ভাবিকে ঝালমুড়ি দেন, পুরা 20 টাকার। হাসতে হাসতে কামাল ভাই শশার উপর দক্ষ হাতে ছুরি চালানো শুরু করেন। ধনেপাতা, টমেটো, শশা, বাতাবি লেবুর গন্ধে মোমো করছে। পাখির নিকটে গন্ধটি এত এত ভালো লাগে বলার বাহিরে।
জিভে যেন জল এসে পড়ে। কামাল ভাই কাগজ মুড়িয়ে ঝালমুড়ি দিয়ে যায়। পাখি আর জিভ সামলিয়ে রাখতে পারল না। তার পাশে যে একজন বসে আছে তার দিকে ওর ভ্রুক্ষেপ নেই। ঝালমুড়ি পেয়ে সে সব বেমালুম ভুলে বসলো। ঝটপট এক মুঠো ঝালমুড়ি মুখে ভরে নিল। স্বাদে চোখ দুটি বন্ধ করে নিল। পাখি মুড়ি চিবোতে চিবোতে বলল, কামাল ভাই, আপনি ঠিক মতন ঝালমুড়ি বিক্রি করলে দেখবেন একদিন আপনি ঠিকই একতলা বিল্ডিং ওঠাতে পারবেন। তা আর বাকি আছে? জিজ্ঞেস করো ওনার কাছে। বাড়িতে অলরেডি একতলার বিল্ডিং উঠিয়ে ফেলছে। পাখি অবিশ্বাস্য দৃষ্টিজোড়া নিয়ে তাকিয়ে আছে। ঝটপট এক মুঠো মুড়ি মুখে ভরে নিয়ে ফের বলল, সত্যি কামাল ভাই? প্রতি উত্তরে কামাল ভাই গা দুলিয়ে হাসেন। নওয়াব হাসতে হাসতে শোধায়, ঘপাঘপ গিলতেই আসিস? তোর পাশে যে একজন বসে আছে তাকে একবারও সেধেছিস? ঠিক তো, ভারী অন্যায় হয়ে গিয়েছে, নিন খান। উনি একমুঠ নিলেন। মুখে ভরার সঙ্গে সঙ্গে চোখ মুখ খিচিয়ে নিলেন। ঝালে পুরো জিভ মুখ জ্বলে যাচ্ছে। আকস্মাৎ মুখটা লালচে হয়ে এলো। চোখ দুটিও রক্তিম। কামাল দ্রুত ওর নিকট পানি এগিয়ে দিল। পাখি পুরায় হতভম্ব হয়ে বসলো। এ কোন বান্দা এসে তার কপালে জুটলো? সামান্য ঝালটুকু পর্যন্ত সহ্য করতে পারে না। পাখি ফের খেতে শুরু করলো। উনি পানি খেয়ে হাঁপান। একটি মিল্ক চকলেট মুখে পুরে নিয়ে শোধান, এত এত ঝাল খাস কেমনে? এমনে খাই, দেখেন। আজ থেকে ঝাল খাওয়া তোর টোটালি বন্ধ। আইসে, দরকার পড়লে আপনাকেও ছাড়তে পারবো, কিন্তু ঝাল খাওয়া বন্ধ করতে পারবো না। লোকটা চোখ মুখ খিচিয়ে সুচালো দৃষ্টিজোড়া তাক করে রইল। পাখি বোকা বোকা মুখখানা করে দাঁত কেলালো। আসলে ওইটা তো কথার কথা, আপনাকে কি ছাড়া যায়? লোকটার ব্যবহারে কোনো পরিবর্তন ঘটল না। ঝালমুড়ির বিল মিটিয়ে উনি হনহনিয়ে হেঁটে চললেন। পাখি অর্ধ খাওয়া ঝালমুড়ি রেখে গিয়ে ওনার পিছু পিছু ছুটল। আরে এই যে গোমরামুখী আমার সুদর্শন পুরুষটি, দাঁড়ান দাঁড়ান। বাবা, এত রাগ, হেঁটেও ফুল পাই না। ওইটা পা না বকের ঠ্যাং? স্টুপিড, বক বক করছিস? রাগ করছেন আপনি? রাগ করলে আপনাকে অনেক কিউট লাগে। ওলে বাবুটা। উনি কতক্ষণ নীরব নেত্রমণি জোড়া নিয়ে শীতল চোখে চেয়েছিলেন। আচমকা ওর হাত টেনে ক্লাব ঘরের মধ্যে নিয়ে এলেন। দেওয়ালের সঙ্গে ওকে চেপে ধরে অধরে অধর ডুবিয়ে দিলেন। খানিকক্ষণ পর ছাড়লেন। হাতের উল্টো পিঠ দিয়ে মুখ মুছতে মুছতে বললেন, তুই রোজ আমাকে ঝাল খাওয়াবি আর আমি রোজ এভাবে মিষ্টি খাবো? ভেবে দেখ, ব্যাপারটা কিন্তু মন্দ নয়। সবার সামনে ওভাবে টেনে আনলেন, সকলে কি ভাববে বলুন তো? কে কি দেখলো, বললো, ভাবলো, এসব আমার দেখাশোনার মোটেও টাইম নেই। আমি নওয়াব, আমার মন মর্জিতে চলি। আজাইরা সময় নেই। প্রতিটি মিনিট সেকেন্ড আমার কাছে অতি দামি, গুরুত্বপূর্ণ। ওর হাত টেনে ওকে উড়োর উপর বসান তিনি। হাতে নখগুলি টেনে চোখ রাঙান। বন মানুষের মতন হাতে কতগুলি নখ রেখেছিস, এইগুলি দিয়েই রাতে বেশ খামচে দিয়েছিস। তখন টের পাইনি। গোসলের সময় পানি লাগতেই গা ছ্যানছে নিয়ে উঠছে। আজকের পর আর না থাকবে নখ, আর না তুই আমায় খামচাবি। নওয়াব ভাই প্লিজ, এগুলো আমার অনেক শখের, নখ কাটবেন না। শখ করে মানুষ বিড়াল পোষে, কুকুর পোষে, আর তুই নখ পুষছিস? না না, এটা মোটেও ভালো স্বভাব চরিত্রের অন্তর্ভুক্ত নয়। এরা আমার চরম শত্রু। শুধু শুধু রোম্যান্সে ব্যাঘাত ঘটায়। এদের একটাকেও রাখা যাবে না। পুরো দুহাতে নখ নীল কাটা দিয়ে কেটেই উনি থামলেন। পাখি মুখটা গোমরামুখী করে রাখল। উনি টপ টপ করে গালে কয়েকটি চুমু খান। কলিজা। পাখি মুখ ঘুরিয়ে নেয়, কথা বলে না। কথা বলবি না? পাখি নিরুত্তর। উনি ফের শোধান, এত এত কথা বলিস, বকবক করিস, কিন্তু এখন চুপ কেন? ফিসফিস করে উৎকর্ণের কাছে মুখ এনে লাজহীন কণ্ঠে বলেন, কে যেন রাতে স্বরবর্ণ পড়ছিল। রাতের মুহূর্তগুলি চোখের সামনে ভেসে উঠতেই পাখি লাজে মরিয়া হয়ে উঠল। ওনার বুকের ভেতরে মুখ লুকিয়ে ঢাকলো। লোকটা অধর টিপে ফিক করে হাসেন। ফের ফিসফিসিয়ে লাগামহীন গলায় বলেন, ক্লাস 10 পর্যন্ত পড়ে লাভ কি হলো বউ? সে আমার কাছ থেকে যদি রোজ রাতেই স্বরবর্ণ শিখতে হয়। পাখি ওনার বুকের মধ্যে কামড় দিয়ে দিল। তৎক্ষণাৎ লোকটা আহ শব্দ করে উঠলেন। পাখি চোখ টিপে দিল। উনি চোখ রাঙালেন। পাখি পাত্তা দিল না। উল্টা হাত নাড়িয়ে নাড়িয়ে বলল, ঠিক আছে না, একদম সমান সমান। এখন কে স্বরবর্ণ শিখলো? হ্যাঁ, খুব চালাক হয়ে গেছিস।
চালাক না হলে আপনার মতন লোককে সামলাবো কি করে শুনি? ঠিক তো, দেখ ওনার ভাবসাব মোটেও সুবিধাজনক নয়। মনে মনে কি ঘুরিন্দা পাকাচ্ছে কে জানে। পাখি সতর্ক হয়, আর চোখে ওনাকে শার্টের বোতাম খুলতে দেখে পাখি আঁতকে উঠল, ঝটপট উঠে দাঁড়ালো, দ্রুত ব্যাগ নিয়ে ছুটে পালালো। লোকটা গা দুলিয়ে হো হো করে হাসতে হাসতে চেয়ারে বসেন গিয়ে। পাখি ফের ফিরে এসে বলল, তো কি দেখে ফেলেছি? তোরই জিনিস, প্যান্ট শার্ট খুলে দিব। আজ আর কিছুই দেখিনি, তবে হ্যাঁ, আপনার হাসি মারাত্মক। আসি আমার সুদর্শন পুরুষটি। উনি চমৎকার হাসলেন। পাখি বেরিয়ে গেল। বিকেলের দিকে একদম ফিটফাট হয়ে কোচিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। নিখিলদের বাড়িতে গিয়ে শুনল ইচ্ছে অনেক আগেই চলে গিয়েছে, নিখিল ভাই বাড়িতে না। মুস্কানকে দেখা গেল ড্রেসিং টেবিলের সামনে বসে মাথা আঁচড়াচ্ছে। পাখিকে দেখে বলল, দাঁড়া। কি বলবা জলদি বলো, দেরি হলে কপালে শনি আছে, ক্লাসে ঢুকতে দেবে না। এত তারা কিসের তোর পাখি? ক্লাস তো 6টায়, এখন তো বাজে 5:05। হঠাৎ করে মুস্কানকে পাখির নিকট অদ্ভুত অচেনা ঠেকল। স্নেহ ও ভালোবাসাময় সেই মুস্কান আপুটির সঙ্গে বর্তমান মুস্কানকে সে বড্ড মিলাতে পারল না। ওকে টেনে বিছানার এক প্রান্তে নিয়ে বসালো। ঈগলের মতন দৃষ্টিজোড়া পাখির দিকে তাক করে জিজ্ঞেস করলো, তোর আর নওয়াব ভাইয়ের সম্পর্ক কতদিনের? পাখির মাথায় যেন বজ্রপাত পড়ল। ভয়ে আতঙ্কে তার শরীর দিয়ে ঘাম ছুটে যাওয়ার মতন অবস্থা। মনে একটা কথায় আসছে, উনি জানলে নিশ্চয়ই আমার কাছে বলে দিবে। এরপরে ওর আম্মা ওকে উত্তম মধ্যম দিবে। পাখির চোখ ফিকে পানি এলো। মুস্কান আশ্বস্ত করলো, সত্যি কথা বললে সে কাউকে বলবে না। পাখি গড়গড় করে সব সত্যি বলে দিল, তবে বিয়ের ব্যাপারটা বলল না, চেপে গেল। সবটা শুনে মুস্কানের ভেতরে আগুন জ্বলে উঠল। সে কিছুতেই শান্ত ও স্থির থাকতে পারছে না। তার সামনে বসা নারীটিকে কেটে টুকরো টুকরো করে দিতে মন চাইছে। নিজেকে শান্ত রেখে বলেন সে, ভুলে যাও নাকি পাখি? এখন ভুলতে না পারলে পরে পস্তাবি। পাখি অবাক, অবিশ্বাস্য নেত্রমণিতে কতক্ষণ ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। উদ্বেগ উত্তেজনায় ওর শরীর কাঁপছে, ভয়াতুর যন্ত্রণা বুকে বাসা বাঁধছে। ও বুঝতে পারছে না এসব মুস্কান আপু কি বলছে। পস্তাবো মানে কি? দেখ পাখি, তুই এখনো অনেক ছোট, পরিপূর্ণ যুবতী হোসনি এখন পর্যন্ত। সবে তোর বয়স 16। সামনে তোর উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে আছে। ভুল মানুষকে নির্বাচন করে তুই ভুল পথে হাঁটিস, আমি সেটা চাই না। যদি নিজের ভালো চাস, অন্তত এই সম্পর্কের ইতি এখানেই টান, মাটি দে। আমি পারবো না ওনাকে ভুলতে আপু। ওনাকে ভোলা মানে আমার নিজের অস্তিত্বকে ভুলে যাওয়া। আমার দেহের প্রতিটি রন্ধে রন্ধে নিঃশ্বাসে নিঃশ্বাসে মিশে আছেন উনি। সেই তাকে কি করে ভুলবো আমি? এমন কথা বলো না আপু। সত্যিই তো, তাকে কি করে ভুলবি? আর সবচেয়ে বড় কথা হলো, ওনার সঙ্গে তুই পবিত্র এক বন্ধনে আবদ্ধ। চাইলেও কি নিজের স্বামীকে ভুলতে পারবি? আশ্চর্যজনতায় পাখির অধর ছড়ায়, ঠোঁট দুটি 2 ইঞ্চি ফাঁকা হয়ে আসে। এসব তুমি জানলা কি করে? সত্য কখনো গোপন থাকে না রে পাখি। তবে আশ্চর্য হয়েছে তোর কথা ভেবে। নিজের অবস্থানের কথা ভুলে গিয়েছিস। কোথায় তুই আর কোথায় উনি, আকাশ পাতাল তফাৎ। ওনার পায়ে সৌন্দর্যও তোর পুরো শরীরে নেই, আর সেখানে কিনা ওনার বউ হয়ে বসে আছিস। সবই ভাগ্য, বুঝলি? তবে একটা কথা মনে রাখিস, পুরুষ রূপ সৌন্দর্যের পাগল। এখন তুই কোচে আছিস, তাই তোর ভিতরেই উনি মজে আছেন। যখন নতুনত্বের স্বাদ পাবে, তোকে তখন ছুঁড়ে মারতেও দ্বিধাবোধ করবে না। মুস্কান আপু, আমাকে নিয়ে যা খুশি বলো, খবরদার ওনাকে নিয়ে। মুস্কান আপু, আমাকে নিয়ে যা খুশি বলো, ওনাকে নিয়ে একটাও বাজে কথা বলবা না। খুব গায়ে লাগছে না? লাগবেই তো, কারণ উনি আমার স্বামী। আর স্বামী স্ত্রীর সম্পর্ক তো জানোই তো, দেহ মনের মতন। খুব গভীরেই পৌঁছে গিয়েছিস দেখছি তো। হ্যাঁ, পৌঁছেছি তো। ওনার সঙ্গে বেড শেয়ার করেছিস কবার? বড় বোন হয়ে এসব জিজ্ঞেস করছো? ছি। তুই করতে পারিস, আর আমি বললেই যত দোষ। লজ্জা। বল, কতবার ওনার সঙ্গে ফিজিক্যাল সম্পর্ক করেছিস, ইন্টিমেট হয়েছিস? পাখি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। কেন জানি মুস্কানের কথাগুলি ওকে বড্ড ব্যথিত করে তুলল। ঘৃণা লাগছে বড় বোন সমতুল্য মুস্কানের মুখে এসব শুনতে। বাংলায় বলছি, বল কতবার শুয়েছিস ওনার সঙ্গে? ছি, শুয়েছি সেসব কেমন অশরীর কথা বলো তুমি?
উনি আমার স্বামী, আমাদের মধ্যে পবিত্র মিলন হতেই পারে, তার জন্য এসব কুৎসিত কথা বলবা? মুস্কান ক্ষিপ্ত বাঘিনীর মতো ছুটে আসে, ওর গলাটা এসে ছো মেরে চেপে ধরে, গাল বরাবর দুটো থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়ের তেজ জোর এতটাই প্রখর ছিল যে পাখি ছিটকে গিয়ে সোফার কাঠের উপর হামলে পড়ল। সঙ্গে সঙ্গে ললাটে বর্ষরও আঘাত পেল। কপাল ফুলে নীলচে গোলম হয়ে গিয়েছে। মাথাটা মুহূর্তের মধ্যে ভো ভো করে ঘুরতে লাগলো। গালে 5 আঙ্গুলের দাগ স্পষ্ট। মুস্কান চেঁচিয়ে উঠল, যার সঙ্গে এক ঘরে কাটিয়েছিস তার বিষয়ে জানিস কিছু? হি ইজ এ রেপিস্ট অ্যান্ড সাইকো কিলার। পাখি দুপা পিছিয়ে গেল। মাথার ভোঁতা যন্ত্রণা চেয়ে ওর কাছে এই কথাগুলির ভার বহন করার যন্ত্রণা বড্ড বেশি মনে হলো। হঠাৎ মনে হলো নওয়াব ভাই কখনো এসব করতেই পারে না। ওনার নিষ্পাপ মুখটা স্মরণ করতে চেষ্টা করলো। তৎক্ষণাৎ দুপুরের সেই তরতাজা হাসি মাখা প্রসিদ্ধ মুখটা ভেসে উঠল। সে সাহস পেল, উঠে বসলো। মুস্কান আপু, তোমাকে অনেক ছাড় দিয়েছি, আর এক বিন্দুও দিব না। আমার নওয়াব ভাইয়ের সচরিত্র নিয়ে আর একটা অশ্লীল কথা বলবা না। সে আমার বর, আমার। খারাপ হোক মন্দ হোক আমি বুঝবো, তোমাকে নাক গলাতে হবে না। আর হ্যাঁ, সে সত্যিকার অর্থে সাইকোথেরাপিস্ট এসব কিছুই না। তুমি যতই আমাকে ভুল বোঝাতে চেষ্টা করে সম্পর্ক নষ্ট করতে চাও না কেন, আমি ওনাকে ভুল বুঝবো না, বরঞ্চ আরো বেশি করে ভালোবাসবো। কথাগুলি বলে ও ব্যাগ হাতে নিয়ে ফের বাড়ির দিকে ছুটল। মাগরিবের আজান পড়েছে। পাখির চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। কোনোভাবেই আটকে রাখা যাচ্ছে না। মুস্কান আপুকে সে কত বিশ্বাস করত, ভালোবাসত, অথচ সে আজ ওকে ওসব বলতে পারল? ভাবতে গেলে এখনো গা ঘিন ঘিন করে ওঠে। বাড়িতে ঢুকে রুমের দরজা আটকে হু হু করে কেঁদে দিল। ফুপিয়ে ফুপিয়ে বিড়বিড় করলো, আমি কখনো আপনাকে ভুল বুঝবো না আমার প্রিয় সুদর্শন পুরুষটি, কখনো না। আজ 2 দিন হলো পাখির দেখা নেই। ফোন দিলে ফোন ধরে না, স্কুলে আসে না, কোচিংয়ে আসে না। নওয়াফের চিন্তার শেষ নেই। এমন কোনো দিন হয়নি মেয়েটা ইচ্ছে করে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছে। মেয়েটাকে 2 দিন দেখেনি, তাতে যেন মনে হলো শত শত বছর দেখে নাই। উনি রাত 11টার দিকে মৃধা বাড়িতে যান। উন্মুক্ত জানালা দিয়ে পাখির পা টান দেন। আচমকা পাখি ধরফড়িয়ে লাফিয়ে ওঠে। কে বলতে যাবে, তৎক্ষণাৎ লোকটার মুখ চেপে ধরে। ফোন করেছি, কতবার দেখেছিস? আজ পানিশমেন্ট আছে, আয় পুকুর পাড়ে। দরজা বাহির থেকে ভালোভাবে আটকে দিয়ে পাখি পুকুর পাড়ের দিকে রওনা হলো। খানিকটা যাওয়ার পর ওনাকে শানের ঘাটের ওপর বসে পুকুরে শুকনো মাটির ঢিল ছুটতে দেখা গেল। পাখি গিয়ে ঠিক ওনার ডান পাশে বসলো। পাখির মুখোমুখি হয়ে উনি ওর হাত দুটি নিজের গালে ঘষেন। নিশালো কণ্ঠ জুড়ে দিয়ে ডাকেন, কলিজা, হুম আমি কি কোনো ভুল করেছি? না। তাহলে শাস্তি দিচ্ছিস কেন? পাখি আচমকা ওনার বুকের ভেতরে ঝাঁপিয়ে পড়ল। টি শার্ট খামচি ধরে হু হু করে কেঁদে উঠল। ফুপিয়ে ফুপিয়ে কতক্ষণ কাঁদল। কাদার প্রভাবে দেহটা ঝেঁকে ঝেঁকে ওঠে। নওয়াব অবাক, প্রচন্ড আশ্চর্য। হৃদয় রক্তক্ষরণ হয়। চোখের পানি কিছুতেই সহ্য করার মতো নয়, বড্ড পুড়ে ভেতর সত্তা। ষোড়শিনী অকারণে কাদার কথাও নয়। তবে কি তার অগোচরে ঘটেছে কিছু? ওর ক্রন্দনরত মুখটা তুলে চোখের জলগুলি ঠোঁট দিয়ে শুষে নেয়। ললাটে ললাট ঠেকিয়ে ডাকেন, কলিজা। এমন ব্যাকুলতায় ভরা কণ্ঠের সুর কেউ কি উপেক্ষা করতে পারে? পাখি পারেনি। নাক টেনে বলল, হুম চোখের পানির কারণ জানতে চাই। মেয়েটা ফের ফুপিয়ে উঠল। বুকে মুখ লুকাতে চাইল। তার আগে ওর চুলের গোছাটা উনি শক্ত করে চেপে ধরে মুখটা উঁচু করে তুলেন। তুই না বললি সমস্যা নেই, যেভাবে হোক জানতে পারবো, তবে সেটা তোর জন্য ভালো হবে না। শুনে রাখ, উল্টো খারাপ হবে, ভীষণ বড় খারাপ। আমি কেবল তোর মুখ থেকে সত্যিটা জানতে চাচ্ছি। বিশ্বাস করুন, এসব মিথ্যে বানোয়াট আমি মোটেও বিশ্বাস করিনি। আমি তো আমার সুদর্শন পুরুষটিকে ভীষণ বিশ্বাস করি আর ভালোবাসি। কে বলেছে? মুস্কান আপু। নাওফের জোয়ার শক্ত হয়ে ওঠে। হিংস্র সাপুতের ন্যায় দাবানলে চোখ দুটি জল জল করে জ্বলছে। দত্তের দাঁত পিষেন। ফের বলেন, কি বলেছে? আপনি নাকি রেপিস্ট। উনি নিজেকে শান্ত রাখতে দুচোখ বন্ধ করে নিলেন। হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। হিস করে আসা আগত রাগটুকুকে গিলে নিলেন। অদ্ভুত কণ্ঠনালী দিয়ে ফের বললেন, আর
সাইকো কিলার? বিশ্বাস করেছিস? না। তোর আচার আচরণ দেখে তো বোঝা যাচ্ছে বিশ্বাস করেছিস। নওয়াব ভাই, এটা আপনি বলতে পারলেন? উনি মেয়েটার চোখের পানি বৃদ্ধাঙ্গুলি দিয়ে মুছে দিয়ে মেয়েলি দেহটাকে টেনে কোলের ভেতরে নিয়ে আসেন। পাখি ও বিড়াল ছানার মতো শক্ত বুকটা লেপটে রইল। ওর থুতনিটা উঁচু করে বলেন তিনি। বিশ্বাস করিস সময়? নিজের থেকেও বেশি। ব্যাস, এতটুকুই আমার জন্য যথেষ্ট। তোকে একদিন সব খুলে বলবো। আপাতত মনে রাখ, তোর স্বামী সম্পূর্ণ নির্দোষ। ও কেবল হিংসা ঈর্ষা থেকে এসব বলছে। শুধু শুধু মিথ্যে বলে আমাদের সম্পর্কটা উনি কেন নষ্ট করতে চাচ্ছেন? কারণ অবশ্যই রয়েছে। ও তোর বরটাকে ভীষণ পছন্দ করে। ওর মেইন উদ্দেশ্য হলো ও নিজে তো পাইনি আমাকে, আমিও যেন তোকে না পাই সেটাই চাচ্ছে। ছি, এজন্য উনি বানিয়ে বানিয়ে এসব মিথ্যে কথা বললেন? জান, দুদিন অনাহারে রেখেছিস, কষ্ট দিয়েছিস, এর বিনিময়ে তোকে কি শাস্তি দেওয়া যায় বলতো? জি, কি শাস্তি দেবেন? আজ সারা রাত আমার সঙ্গে মধু চন্দ্রিমা পালন করবি, রাজি তো? আপনি সঙ্গে থাকলে এক যুগ কেন, 1000 যুগও আমি পাড়ি দিতে রাজি। শুষ্ক উষ্ঠাগত দিয়ে মেয়েটার ললাট ছুঁয়ে দিলেন। পাখি মৃদু আর্তনাদ করে উঠল। উফ, ব্যথা। সে কি ব্যথা পেলে কি রে? কিছু না। কিছু না বললেই হলো। উনি ফোনের টর্চ অন করেন। ললাটে চুলগুলো সরিয়ে দেখলেন জায়গাটা নীল ও হালকা ফুলে আছে। কি করে ব্যথা পেলি? চলুন আমরা রাস্তায় হাঁটি। মুস্কান তোকে থাপ্পড় দিয়েছে? পাখি ফুস করে নিভে এলো। কণ্ঠের বাহ্যিক আচরণে আর আগের মতো তোপ ঝোপ নেই, তাড়া নেই। লোকটা এখনো প্রশ্নবিদ্ধ নজরে তাকিয়ে। পাখি ফুস করে শ্বাস ছাড়ে, ভীষণ হারে আমতা আমতা করে। আগে বলুন, ওনাকে আপনি কিছু বলবেন না? ঘরে যা। অতিশয় ঠান্ডা মস্তিষ্কে বলেন তিনি। পাখি আঁতকে উঠল। লোকটার কণ্ঠের শীতলতা ওর ভিতরে থাকা তাণ্ডব লীলা বাড়িয়ে দিল। ঝড় আসার আগেই প্রকৃতি যেমন ঠান্ডা হাওয়া বহায়, ঠিক তেমন ওনার মুখভঙ্গিমা। ওর ভয় হলো, প্রচন্ড ভয়। এমনটা করবেন না প্লিজ নওয়াব ভাই। তাছাড়া উনি আমাদের বিয়ের কথাটাও জানেন। আপনি বেশি বাড়াবাড়ি করলে বিষয়টি জানাজানি হয়ে যাবে, তখন আপু আম্মাকে সব বলে দেবে। ওর আদল ধরে গালটা বৃদ্ধাঙ্গুলি দিয়ে ঘষতে ঘষতে বললেন তিনি। তখন কি খুব ব্যথা পেয়েছিলি কলিজা? ও বলল কি, আর লোকটা জিজ্ঞেস করলো কি? পাখির মাথাটা এলোমেলো হয়ে এলো। পাগলা খ্যাপাটে লোকটা না জানি কি কাণ্ড ঘটায়। ওর ভীষণ দুশ্চিন্তা বাড়ল। নওয়াব ভাই, এসব নিয়ে বাড়াবাড়ি করবেন না প্লিজ, প্রমিস করুন। চিন্তা করিস না, তোর আম্মার কানে কোনো কথা পৌঁছাবে না। আর হ্যাঁ, এখন ঘরে যা। নওয়াব ভাই। উনি কাঠিন্য গলায় হুমকি স্বরূপ ধমক ছুড়ল। যেতে বলছি। পাখি পিছু ফিরতে ফিরতে ঘরে গিয়ে উঠল। লোকটা বড় বড় লম্বটে লম্বটে পা ফেলে মৃধা বাড়ি থেকে বের হয়ে সোজা নিখিলদের বাড়িতে গিয়ে ওঠে। রাত তখন 12টা নাগাদ হবে। সকলের খাবারের পর্ব শেষ হয়েছে, ঘুমানোর পূর্ব প্রস্তুতি নিচ্ছিল। তখন তিনি ওদের ঘরে গিয়ে ওঠেন, গলা ছেড়ে ডাকেন, মুস্কান। নিখিল সামনের ঘরেই ছিল। মুস্কান সবে রুমে ঢুকেছে ঘুমাবে বলে। পাশে ইচ্ছে এলোমেলো কাপড়ে ঘুমে তলিয়ে ফুস করে দম ছাড়লো মুস্কান। নওয়াব ভাইয়ের গলা শুনি বুঝেছে ঘটনা কতটুকু গড়িয়েছে, তবে তার চোখে মুখে কোনো আতঙ্ক কিংবা ভয়ের রেশ মাত্র নেই। বেশ সাবলীল ভাবে হেঁটে গিয়ে ওনার সামনে উপস্থিত হলো। হাতটা দে। প্রতি উত্তরে কোনো প্রকার প্রশ্নও করল না মেয়েটা। কেন হাতটা দিব বা কি জন্য দিব, কোনো প্রসঙ্গ টানল না। কেবল নিরুত্তর নিরুত্তে রয়। বাধ্য মেয়ের মতন ডান হাতটা এগিয়ে দিল। কোন হাত দিয়ে তুই ওর গায়ে হাত তুলছিলি? বাম হাত দিয়ে। কি নিষ্ঠার সঙ্গে উত্তর দিল। অন্তরে কোনো প্রকার ভয় টয় নেই। তার সামনে থাকা পুরুষটি ওকে খুন পর্যন্ত করতেও দ্বিধা করবে না, সে তা জানে। তবুও মনে ভয় ডর কিছুই নেই, যেন মরতে পারলেই সে বাঁচে। সে যে অপরাধটা করেছে সেটার জন্য বিন্দু মাত্র সে প্রায়শ্চিত্ত বোধ করছে না, উল্টো প্রতিহিংসা ঈর্ষায় নিমজ্জিত, যেন এটি একটি মহৎ কাজ করেছে। মুখ ফুলিয়ে গর্ববোধে সে তা প্রকাশ করছে। নওয়াব ওর বাম হাত তুলে কেনিয়াঙ্গুলির ঠিক এক কর ছুরি দিয়ে কেটে দিল। মেয়েটার হাত দিয়ে তখন জবাইকৃত মুরগির ন্যায় রক্তের স্রোত ভেসে যাচ্ছিল, অথচ মেয়েটা নির্বাক।
চিৎকার চেঁচামেচি পর্যন্ত করছে না, কেবল শক্ত আদলে চোখ মুখ খিচে রয়। বড় অবাক কাণ্ডটা। নিখিলের শরীরে পশম অবধি দাঁড়িয়ে গেল। এমন লোমহর্ষক ঘটনা চোখের সামনে দেখেও সে শান্ত ও স্থির। নওয়াব সযত্নে ওর ওনা দিয়ে ছুরিটা মুছে পকেটে ভরে নিল। ছলছল দৃষ্টি জোড়া দিয়ে মুস্কান তখনও পাষণ্ডে নিষ্ঠুর নির্দয়ালু পুরুষটিকে কেবল নীরব চোখে দেখে গেল। লোকটা ফের আসে ওর নিকটে। এরপরে ওর গায়ে হাত তোলার আগে চিন্তা ভাবনা করে নিবি। আমি যতটা শান্ত ঠিক ততটা ভয়ঙ্কর। মুস্কান হাসল। তা ছিল স্বরূপ হাসি। ভেতরে ভেতরে তার বুকটা ফেটে যাচ্ছে। পাখিকে আঘাত করলে আবার আপনার স্পর্শ পাবো নাও ভাই, তাহলে তো ভালোই হয়। রোজ ওকে আঘাত করব আর আপনার স্পর্শ পাবো। আজ আমার আঙ্গুল কাটার উছিলায় অন্তত আপনার স্পর্শ পেলাম, এটাই আমার কাছে অনেক। এই যে আঙ্গুলের এক পরক কেটেছেন, এটা আমার জন্য অভিশাপ নয়, আশীর্বাদ। আমার প্রেমিক পুরুষের প্রথম স্পর্শ আমার কাছে দীর্ঘ যুগ ধরে অমর হয়ে থাকবে। কোনটাকে তুই অমর করতে চাচ্ছিস? একপাক্ষিক ভালোবাসাটাকে না ভালো লাগাটাকে? দুটি হৃদয়ের সন্ধি ছাড়া ভালোবাসা ভিত্তিহীন, মূল্যহীন। আপনি সম্পূর্ণ ভুল। আমি আপনাকে ভালোবেসে তা প্রমাণ করে দেব। একপাক্ষিক থেকেও ভালোবাসা চাই। নাওয়া ফুস করে শ্বাস ছাড়ে। একে বোঝানো আর গাছের সঙ্গে মাথা ঠোকানো সমান কথা। পাখির থেকে দূরে থাকবি। সম্ভব নয়, সামনে পেলে খুন করতেও বসতে পারি। নওয়াব ক্ষুধার্ত বাঘের মতন তেড়ে এলো। হিংস্র আঁখি জোড়া দিয়ে যেন ওকে ভস্য করে দিবে। শক্ত দু হাতে ওর গলাটা চেপে ধরল। অকালে অপরিপক্ক বয়সে মরতে চাস নাকি? এমনিতেই চান্দি গরম হয়ে আছে, উল্টাপাল্টা বানোয়াট কথা বলে পাখিকে কাঁদিয়েছিস। ইচ্ছে তো করছিল তোকে এক একটা টুকরো টুকরো করে ডিপ ফ্রিজে রেখে দেই। নেহাত বোন বলে বেঁচে গেছিস। মুস্কানে চোখ দিয়ে এক ফোঁটা গরম নোনা জল গড়িয়ে পড়ল। সে খুক খুক করে কেসে উঠল। নিখিল জলদি এগিয়ে এসে নওয়াফের হাত থেকে মুস্কানকে ছাড়িয়ে আনলো। নওয়াফ তখন রাগে হিসিয়ে যাচ্ছে। চোখ দুটি দিয়ে যেন আগুনের দাও দাও শিখা বেরিয়ে যাচ্ছে। মুস্কানের হাত ব্যান্ডেজ করে খানিকক্ষণ পর নিখিল আসে। নওয়াফ ও নিখিল দুজনেই মুখোমুখি বসা। কতক্ষণ নিরিবিলিতে কাটে। নীরবতা ভেঙে নওয়াফ বলে, কষ্ট পেয়েছিস? না, ওর শাস্তিও পেয়েছে। অনেক বুঝিয়েছি, লাভ হয়নি, তাই এই দুর্দিন দেখতে হলো। দোষ আমারই, বোনদের ঠিক মতন মানুষ করতে পারিনি। নিখিলের চোখ দিয়ে এক ফোঁটা পানি বেরিয়ে এলো। নওয়াফকে সে আচমকা জড়িয়ে ধরে হু হু করে কেঁদেই দিল। ওকে ক্ষমা করিস ভাই, ছোট্ট মানুষ ভুল করে ফেলেছে। শাস্তিটার দায়িত্ব যদি তোকে দেওয়া হতো তুই কি করতিস নিখিল? চড়থাপ্পড় দিতে পারতাম ঠিকই, তবে হাত কাটতে পারতাম না। কলিজায় গিয়ে লাগতো। নিজের বোন তো, ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, কষ্ট তো লাগতোই বল। বোঝাস ওকে? অবুঝকে বোঝানো যায়, বুঝদারকে কখনো বোঝানো যায় না রে। তুই জলদি জলদি পাখিকে বিয়ে করে নিস, তাহলে আর এসব ঝামেলা পোহাতে হবে না। তোর মতন বন্ধু পেতে ভাগ্য লাগে ভাই, ভাগ্য লাগে। আমার একমাত্র টিকে আছি কেবলমাত্র তোর কারণে, সেই হিসেবে তোকে পেয়ে আমি বড়ই ভাগ্যবান। কথাটা বলে নিখিল শুয়ে পড়ল। নওয়াফ শুল না। সে হিসেব মেলাতে ব্যস্ত, গভীর ভাবনায় নিমজ্জিত। একবার শুধু মেয়েটার মেট্রিক শেষ হোক, তারপরে সে ঘরে তুলবে। কেউ মানুক বা না মানুক, তাতে ওনার যায় আসে না কিছু। দৃষ্টি জোড়া আলতো করে বন্ধ করেন। চক্ষু যুগলের সামনে তৎক্ষণাৎ ভেসে ওঠে উজ্জ্বল শ্যামবর্ণে সুপরিচিত সুরম্য মুখটি। গোলগাল মুখশ্রী, জোর ভ্রু, সরু নাক, পাতলা অথর, ফোলা ফোলা গাল, ঘন ঘন পাপড়ি যুক্ত চোখ দুটিতে রাজ্যের মায়া ছড়িয়ে, যা ওনাকে প্রতিনিয়ত বড্ড টানে। মানুষ সুন্দর হয়, বাট সচরাচর মুখের কাঠামো নিখুঁতভাবে হয় না। অথচ এই বালিকার গায়ের রং আহামরি সুন্দর নয়, তবুও তার মুখের কাঠামোগুলি নিখুঁত ও মারাত্মক, যা ওনাকে বারবার বালিকার নিকটে অগ্রসর করে, ভাবতে বাধ্য করে। এক চৈত্র মাসের দাবদাহ মধ্য দুপুরে বালিকার সঙ্গে প্রথম সাক্ষাৎকার হয়েছিল। সেই সাক্ষাৎ তার জীবনের সর্বনাশের ঝড় তুলে বয়ে এনেছিল। যাকে পাওয়ার জন্য দীর্ঘ মাস, দীর্ঘ বছর ক্রমাগত অপেক্ষার প্রহর গুনছিল, আজ সে তার দেহের অর্ধাংশ। শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে তার স্পর্শ লেগে আছে, মিশে আছে। ভাবতে অন্তর জুড়ে প্রশান্তিময় হাওয়া বয়ে যায়। সত্যি সে ভাগ্যবান।
তার স্বপ্নের প্রিয়সীকে নিজের করে পেয়েছে। এক জীবনে আর কি সুখ সমৃদ্ধি চাই। একটানা বাদলধারা শেষে প্রকৃতি কেমন নিস্তব্ধ, শান্ত, শীতল হয়ে এলো। অথচ কিছুক্ষণ আগেও ভয়াবহ আতঙ্ক নামক তাণ্ডব লীলার হুটোপুটি চালিয়েছে। চতুর্দিক ঝকঝকা ফকফকা পরিষ্কার। মেঘলা আকাশের মেঘ কেটে গিয়ে দেখা দিয়েছে সোনালি আলোকের ঝিলিক। মাঝে মধ্যে রৌদ্র মাখা গগনেই চলে শুভ্র অভ্রভেদীদের হুটোপুটির খেলা। গতরাত্রে ভারী বর্ষণধারায় বৃক্ষগুলির গায়ে এনে দিয়েছে সতেজ সজীবতা। মেঘের কোল ঘেঁষে নব্যবধূদের ন্যায় লাজুকলতা হেসে সূর্যমামাকে উকি দিয়ে বেরিয়ে আসতে দেখা গেল। বিহঙ্গদের হাক উৎকর্ণে মধুর ন্যায় লাগে শুনতে। উষালগ্নে শিরশিরে হিমেল হাওয়ায় শরীরের পশম অবধি নাড়িয়ে দেয়। উত্তরের হাওয়ায় এবার অতিশয় শৈত্যপ্রবাহ নামিয়ে ছাড়বে বোধ হয়। ভেজা মাটির গন্ধ রৌদ্রে পুড়ে বাতাসে বাতাসে ছড়িয়ে অদ্ভুত এক মিশ্রিত ঘ্রাণ তৈরি করে। বাতাবি লেবুর অসংখ্য অগণিত ফুলের পাপড়িগুলি স্যাঁতসেঁতে ভেজা মাটির উপর অবহেলিত পড়ে রয়। নিত্যদিনের ন্যায় শয়নগৃহের শয্যা সজ্জিত থেকে পাখি উঠল। ভোর কটা ওর জানা নেই, হবে হয়তো 6টা-7টা নাগাদ। দিনটি শনিবার, একটি সৌন্দর্যময় সকাল। কুহু কুহু বিরঙ্গের ডাক। মাধ্যমিক স্কুল সরকারি বন্ধ। লতিফকে দেখা গেল সামনের ঘরের খাটের উপর পা ঝুলিয়ে বসতে। পা চালানোর সঙ্গে সে সুপারি চিবোচ্ছে। ছেলেটার এটা একটা বদ অভ্যেস বলা চলে। ওকে দেখলে পাখির বড্ড মায়া হয়। বড়ই সরল ও সোজা। অত শত প্যাচগোছ বুঝে না। যখনই ঘরে আসবে 2 খণ্ড সুপারি মুখে ভরে নিবে। এর ভেতরে কি কেমন স্বাদ আছে ওর জানা নেই। কথা বলে তুতলিয়ে তুতলিয়ে। মা বাবাহীন এতিম ছেলে। ইহ জগতে তার কেহ নেই। ওদের সবজি খেয়ে তার মাছের ঘের পাহারা দিতে ওকে রাখা। দায়িত্বের ক্ষেত্রে নড়বড়ে নয়, বরঞ্চ বড়ই নিষ্ঠাবান। তার বেলায় কোনো হেরফের করে না। বড়ই সম্মান করে ওর আব্বাকে। ওর থাকার জন্য কাছারি ঘরে ব্যবস্থা আছে, ওখানেই থাকে। খাওয়া দাওয়া ওদের ঘরেই চলে। রোজ মানিক মৃধা 100 টাকা দিবেন, তাতেই ছেলেটা আনন্দে গদগদ সন্তুষ্ট চিত্ত হয়। কোনো প্রকার অনুযোগ অভিযোগ নেই। পাখিকে দেখে সালাম দিল। আসসালামু আলাইকুম পাখি আপা, ভালো আছেন? পাখিও নিকটবর্তী এগিয়ে গেল, চেয়ার টেনে বসে পড়ল মুখ বরাবর। লতিফ ভাই, কতবার বলেছি আমি আপনার ছোট, আমাকে পাখি বলে ডাকেন, আপা নয়। লতিফ মাথা চুলকে বোকা বোকা ফোকলা দাঁত বের করে হাসে। পাখি জানে এই কথা এক কান দিয়ে ঢুকিয়েছে তো অপর কান দিয়ে বেরিয়েছে, তাই নিত্য নতুন করে বলি কয়ে লাভ নেই। সামনের ঘরে সবজির ডালা বিরাট বড়, কানায় কানায় সবজিতে পরিপূর্ণ। এসব কাজের হাট বাজারে যাবে, লতিফ বিক্রি করবে। পাখির আব্বা মানিক মৃধা খুব ভোরেই হাটে গিয়েছেন। ভোর ভোর ঘের থেকে তাজা তাজা মাছ তুলে নিয়ে বিক্রি করবেন। মোটামুটি আয় রোজগার ভালোই। অভাববিহীন শান্তি চিত্তে চলছে সংসার। সকাল সকাল কাজল রেখার মেজাজ আকাশচুম্বী। আর হবেই বা না কেন? ঘরে একটাও সবজি নেই, সব বিক্রি করতে নিয়েছে। অথচ রান্নার জন্য সবজির আকাল পড়েছে। পাখি আশপাশও ঘেঁষল না। জানতো জনক জননীর মেজাজ ভীষণ কড়া। কখন খুন্তি উড়কি তুলে মুখের ওপর ছুঁড়ে মারে বলা মুশকিল। তাই আগে ভাগে সতর্ক থাকা ভালো। স্বাধীন মুক্তিকে কতক্ষণ আচ্ছা করে ঝাল দেন। পাখিকে আশপাশ পেলেন না, পেলেও ছেড়ে দিতেন না। কটা কড়া কথা শুনিয়েই ক্ষান্ত হতেন। বৈঠকখানায় তার সন্ধান মিলে। ডেকে ডালা নিয়ে সবজি খেতে সবজি নিয়ে আসতে পাঠালেন। বাঁশের কঞ্চি দিয়ে একটি ছোটখাটো গেটের মতন তৈরি করা। সেটা খুলে পাখি সবজি খেতে ঢুকে পড়ে। মাচায় মাচায় সবজিতে ভরপুর। কি সুন্দর টাটকা টাটকা সবজি, দেখলেই পরাণের শান্তি। খাওয়ার চেয়ে দেখায় আনন্দ বেশি। সে স্বাচ্ছন্দ্য চিত্তে সবজি তুলছিল। আচমকা পেছন থেকে একটি হাত তাকে জাপটে ধরল। ও ঘাড় ঘুরিয়ে আকস্মাৎ পিছু ফিরল। দেখল সুপরিচিত মুখটি। তৎক্ষণাৎ কিশোরীর অন্তর জুড়ে ভালো লাগার শিহরণ ঢেউ তুলে উঠল। আপনি ছিলাম তো। সবজি নিতে আসছেন? হুম, সবজি না, বউ নিতে আসছি। বউ লাগবে। সকাল সকাল বউয়ের মুখ না দেখলে সকালটা ভালো কাটে। দেখা শেষ, এখন ভালোই ভালোই কেটে পড়ুন। কেউ দেখে ফেললে নির্ঘাত কেলেঙ্কারি হয়ে যাবে। হলে হোক, তাছাড়া এই মুহূর্তে কেউ আসবে না। নওয়াব ভাই,
পাখির কণ্ঠ অসহায় শোনালো। নওয়াব কিশোরীকে পেছন থেকে বাহু ডোরে গভীরভাবে আলিঙ্গন করে নিল। পাখি সরিয়ে দেয়, বাধা দেয়। কেউ এসে পড়বে। বিরক্ত করে না চান? পাখি ওনার বাহুডোর থেকে ছিটকে দুকদম অদূরে ছুটে যায়। উনি অতিশয় কিশোরীর সন্নিকটে চুম্বকের ন্যায় ফের ছুটে যান। সুগঠিত মেলি নরম লতানো কোমর টেনে পুরুষালী দেহের সঙ্গে মিলিত করেন। শীতল হস্ত দুটি উঠিয়ে বস্ত্রের ভেতরে চালান করে কিশোরীর উদরের ওপর বিছিয়ে দেন। বস্ত্রের ফিতা টান মেরে খুলে পুরুষালী মুখটা ঘাড়ে গুজলেন। আলতো করে গলদেশে আকস্মিক দাঁত বসিয়ে দাগ করে দিলেন। পাখি আহ শব্দ করে উঠল। উনি দাগটিতে হাত বুলান। ঘাড়ে নাক ঘষতে ঘষতে উৎকর্ণের দ্বারের কাছে গিয়ে ফিসফিসিয়ে নেশালো কণ্ঠদয়ে বলেন, শীত চলে এসেছে, অথচ আমি বউহীন। এটা মানা যায় না, মানব না, মানব না। এখন থেকে রোজ রাতে বউ চাই। এত সুন্দর জিনিস থাকতে রোজ রাতে আমি কেন অনাহারে অনাদরে দুর্ভোগে কাটাবো? দরকার পড়লে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট কিছুই বাদ বাকি রাখবো না, তবুও বউ লাগবে। আমার গা গরম করতে, কাঁথা গরম করতে বউ চাই। যেই সময়টা আমার আন্ডা বাচ্চা পয়দা করার বয়স, সেই বয়সে বউয়ের পিছু পিছু ঘুরে বউকে পটাতে হচ্ছে। বুঝলি আমার দুঃখের কথা? পাখি লজ্জায় মুখ নিচু করে নিল। কান দিয়ে যেন উষ্ণ গরম ধোঁয়া বের হচ্ছে। তবে ভালো লাগার অদ্ভুত এক স্পর্শে কিশোরীর মন পুলকিত হয়, বিদ্যুতের মতন শরীরের কম্পনিত। অদ্ভুত অদ্ভুত নব্য নব্য শিহরণে তার শরীরের লোম দাঁড়িয়ে গেল। বক্ষে চলন্ত গতিবেগ বাড়ছে, সেই সঙ্গে পুরুষালী ঘন ঘন শ্বাস স্পর্শ ওর গলদেশ ছুঁয়ে দিচ্ছে। গালে চুমু খেয়ে থামেন তিনি। চোখ দুটিতে আফিমের মতো নেশা। সেই চোখে চোখ পড়লেই পাখি দুনিয়াদারি ভুলে বসল। উৎকর্ণে লতিতে কামড় বসিয়ে বলেন উনি, ও জান, কবে পুরোপুরি তোকে পাবো? প্রতিটা দিন, প্রতিটা রাত, প্রতিটা দুপুর, প্রতিটা মুহূর্ত আর ধৈর্যে কুলায় না। আমার বাসার খাটটাও তোর জন্য কান্দে। বয়স তো কম হলো না, এখনো বউ ছাড়া থাকা যায়? থাকার বয়স মোটেও নয়। জানিস নিজেকে কত কন্ট্রোল করে সযত্নে তুলে রাখি। স্বপ্ন দেখি রাতে বউ পাশে, সকালে দেখি নাই। এবার বোঝ আমার ঠেলা, আমার কষ্ট, যন্ত্রণা, কাব্যিক কথা। শোন, দুঃখের একটা কবিতা বলি। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই গত রাত্রে স্বপ্নে দেখা বউটা আমার গেল কই? কি ভাবি, কি যে করি, বউ হারাইয়া হাই হাই করি, আকাশ পাতাল খুঁজা মরি। পরক্ষণে মনে হলো বউ তো আমার বাপের বাড়ি। পাখি ফিক করে হেসে ফেলল। এক সময়ে ওর অধর ছড়িয়ে অট্টহাসিতে রূপান্তরিত হলো। তুই হাসছিস? এই দিকে আমার জান বেরিয়ে যাবার জোগাড় হয়েছিল। রাতে বউ নিয়ে সুন্দর সুন্দর ঘুমিয়ে পড়েছিলাম। ও মা, সকালে উঠে দেখি বউ নাই। হাই হাই, বউ গেল কই, বউ গেল কই? পুরো সকাল দুশ্চিন্তায় কাটার পর ভাবি তুই তো তোর বাপের বাড়ি। মাথা পুরোটাই গেছে অকেজো হয়ে, বুঝলি? পুরোটা জুড়ে ভালোই দখল করে বসে আছিস, জাস্ট পাগল হয়ে যাচ্ছি। আর সেখানে তুই 32 পাটি দাঁত বের করে বাংলা ছবির অ্যাড দিচ্ছিলি। এই জন্য লোকে বলে কারো পৌষ মাস, কারো সর্বনাশ। পাখি ওনার ডান হাতের ভেতরে নিজের হাতখানা ঢুকিয়ে দিয়ে হাতটা গায়ের সঙ্গে চেপে ধরে মাথাটা ওনার হাতের সঙ্গে ঠেকিয়ে দেয়। রয়ে শুয়ে বলে উঠল, এই জন্য বউকে বেশি দিন বাপের বাড়ি রাখতে নেই, বুঝলেন মহাশয়? যদি বেশি দিন বাঁচতে চান, বউ নিয়ে ঘরে যান। উনি ওর অধর টেনে সামান্য কামড়ে দিলেন। খুব মজা হচ্ছে না? কাচারি ঘর খালি আছে নাকি? হবে হবে মধুচন্দ্রিমা। কথার সঙ্গে উনি চোখ মারলেন। পাখি দুপা পিছিয়ে গেল। লাল আভায় ঢাকা গাল দুটি লুকাতে এদিক ওদিক তাকিয়ে বলে উঠল, খবরদার এসব করবেন না। ওমা, উনি অধর কামড়ে স্বল্প হাসেন, চোখ দুটিতে নৃত্য খেলা করে। এক পা অতিক্রম করে ও নিকটবর্তী এগিয়ে আসেন। না জানার ভান করেন, ভোলা ভালা মুখটা কাঁধের উপর রাখেন। অবুঝির মতন উনি জিজ্ঞেস করে বসেন, কোন সব? পাখি লজ্জায় মরি মরি অবস্থা। ফোলা ফোলা গাল দুটি ফের রক্তিম হয়ে এলো। সূর্যের আলো এসে ঠিকরে পড়ছে কিশোরীর মুখের ওপর। তন্মধ্যে পাখি চোখ মুখ খিচিয়ে উঠল। ডান হাত দিয়ে বৃথা রোধ হতে বাঁচতে চাইল, কিন্তু সম্ভব হলো না। তাই খানিকটা সরে দাঁড়ালো, বলল নিচু মুখ তুলে, জানেন না বুঝি? জানি না তো, তুই জানাইয়া দে। ধুর, আমার কাজ আছে, যেতে হবে। লোকটা ওর পা নিজের পায়ের মধ্যে নিয়ে আটকে দিল। ঘোর লাগা চোখে চোখ রাখেন। থুতনিটা 2 আঙ্গুল দিয়ে সামান্যতম চেপে উঁচু করেন।
গালে আলতো করে কামড় বসান, বলেন ছন্নছাড়া ভাব নিয়ে। আমি না ছাড়া পর্যন্ত তুই যেতে পারবি না। নওয়াব ভাই, কেউ দেখে ফেলবে। লাউ, ঢেঁড়স, শিম, বটবটি, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা, লাল শাক এসব ছাড়া আর বিশেষ কেউ দেখবে না জান। নির্লজ্জ লোক। লজ্জা আমার বরাবরই কম, তোর সামনে তো আরও একেবারেই কম, কারণ তুই আমার মিষ্টি বউটা। তোর সামনে নির্লজ্জ হব না তো কার সামনে হব শুনি? ওই দিনের শাড়ির কম্বো সেটগুলো পছন্দ হয়েছিল? ভালো। শাড়িতে আমাকে বেশি সুন্দর লাগে না, 3 পিসে। পাখি স্তব্ধ হয়ে গেল, মুখ হতে লজ্জায় ভাষা অবধি ফুটে না। আকস্মিক হতবিহ্বলতায় বিমূঢ় হয়ে পড়ল। সংবিত শক্তি ফিরতেই আকস্মাৎ হকচকিয়ে ওঠে। ততক্ষণে লোকটা ওর থেকে খানিকটা দূরে গিয়ে ঠোঁট ছড়িয়ে হো হো করে হাসতে হাসতে ঘাস মাটিতে চিত হয়ে শুয়ে পড়ল। পাখি রক্তিম গালজোড়া নিয়ে ওনাকে তাড়া করলো। উনি মাছের ঘেরের দিকে হো হো করে হাসতে হাসতে ছুটে চললেন। শয়তান, খারাপ, খাটাস লোক, দাঁড়ান বলছি। কাপড় ছাড়া আরো বেশি সুন্দর, তাই না? আজ আপনাকে সুন্দরের নমুনা দেখাচ্ছি। সত্যিটাই তো বলছি জান, কাপড় ছাড়া সত্যি মারাত্মক সুন্দর। আবারও দাঁড়ান বলছি, ধরতে পারলে ছাড়বো না কিন্তু। তোকে ছাড়তে বলছে কে? সারা জীবন ধরে রাখ। দাঁড়ান দুষ্টু লোক, আপনার লুঙ্গি দিয়ে আমি স্কার্ট বানাবো। সেই স্কার্ট পরে পুরো দুনিয়াটা টোটো করে ঘুরে বেড়াবো। পুরো এলাকা জুড়ে 2টো চক্কর মেরে আসবো। তখন বুঝবেন মজা। আরে ধুর, মানুষ মনে করবে ওটাও একটা ফ্যাশন। পাখির মুখটা কাদু কাদু হয়ে এলো। এই লোকটার সঙ্গে কখনো কথায় সে জিততে পারে না। পুরো মাছের ঘের 3-4 বার চক্কর মারা শেষ, তবুও লোকটা নাগাল পেল না। লোকটার পায়ে তোড়জোড় শেষ, বসে বসে হাঁপাচ্ছেন এখন। পাখি গিয়ে ওনার পাশে হাঁটু ধরে বুক চেপে হাঁপায়। মুখ হাঁ করে গরম গরম শ্বাস পড়ে গ্রীবাদের হতে। ধপ করে বসে পড়ে ওনার পাশ ঘেঁষে। উনি ওকে টেনে বুকের ভেতরে নেন। কি হলো জান, শরীরের জোর ফুস? পাখি ওনার হাতে কামড় বসিয়ে দিল। লোকটা নৈশব্দে গা দুলিয়ে হাসলো। যত খুশি মার কামড়, তোর বরেরই শরীর। কিন্তু মনে রাখিস, সুযোগ আমারও আসবে, তখন আমি কামড়ালে তুই সহ্য করতে পারবি না কলিজা। আর কোথায় কোথায় দিব নিশ্চয়ই তোর অজানা নয়। পাখি উঠতে চাইলো, লোকটা ওকে ঝাপটে ধরে ওর ঘাড়ে থুতনি রাখলো। এত লজ্জাবতী কেন তুই? আপনি জানেন না লজ্জা নারীর ভূষণ? জানি তো, এই জন্যই তো তোকে বেশি ভালো লাগে। একটা চুমু হবে ম্যাডাম, চুমু। বুকটায় বড়ই চৈত্র মাসের তৃষ্ণা, অধর দুটো খরায় ধুধু মরুভূমি। হবে, তার জন্য বোনাস চাই মহোদয়। নওয়াব প্যান্টের পকেট হতে 1000 টাকার একটি বান্ডিল তুলে দিল ওর হাতে। নিন ম্যাডাম, এবার আমার পাওনা আমার বুঝিয়ে দিন। ছি, ঘুষ খাওয়া হারাম। আমি ঘুষ খাই না। তাইলে কি খান? চুমু দিব? চুমু? পাখি মুখ সরিয়ে নিল। বিবিজান, আপনার সুদর্শন পুরুষের তৃষ্ণার তো কমিয়ে দিবেন না? কোমল অধর দিয়ে ছোট্ট করে চুম্বন দিয়ে থামলো পাখি। এবার ঠিক আছে। এটা কেমন চুমু? হালকার উপর ঝাপসা দিলি নাকি? আপাতত হালকা ঝাপসা দিয়েই তৃষ্ণা মেটান। আমার জনক জননীর আসার সময় হয়ে গিয়েছে। এখানে দেখলে নির্ঘাত ঝাঁটা পেটা করবে, আর আগেই যেতে পারেন। রাতে এ শোধ নিব। পাখি হেসে ফেলল। নওয়াব যেতেই পাখি ডালা ভর্তি সবজি নিয়ে বাড়ি গেল। রাত 1টার ঘরে ঘড়ির কাঁটা ছুঁই ছুঁই। পুকুর পাড়ে 2টো প্রতিবিম্ব। ঝিনুকের বুকে মুক্তা যেমন লুকিয়ে থাকে, দীর্ঘ পেশিবহুল চওড়া বুকটাতে মেয়েটা তেমনই গুটিসুটি মেরে লুকিয়ে আছে। বক্ষের কালো কালো লোমগুলি ডান হাতে ধরে টানে। লোকটা চোখ রাঙালো। এমন করে না, কলিজাটা ব্যথা পাবো। ও শুনলে তো, শার্টের বোতাম খুলে উন্মুক্ত বুকের ভেতরে ঢুকে পড়ল। নাক ঘষে লোমযুক্ত বুকের মধ্যে ঘ্রাণেন্দ্রিয় দিয়ে টেনে টেনে ওনার দেহের গন্ধ শুষে নিল। প্রাণটা মুহূর্তের মধ্যেই ভরে এলো। বুকের উপর তর্জনী আঙ্গুল দিয়ে আঁকিঝুঁকি করতে করতে বলে, জানেন নওয়াব ভাই, আপনার শরীরের গন্ধটা আমার ভীষণ প্রিয়। তাই? আর কি কি পছন্দ তোর? সবকিছুই। সবকিছুই? হঠাৎ গাছপালা নাড়িয়ে ঠান্ডা ঠান্ডা বাতাস ছাড়ল। শরীরটা আকস্মিক কাঁটা দিয়ে ফুটে উঠল। দেহ ভার ভার লাগছে। পরিবেশ হঠাৎ কেমন যেন গুমুট গুমুট মনে হয়। আকাশের চাঁদটাও মেঘের আড়ালে ঢেকে পড়েছে। অত্রপার সতর্ক নজরে একবার বুলিয়ে নওয়াব পাখিকে শুধালো, পাখি ঘরে চল। আরেকটু থাকি। জান, তোর ঘরে যাওয়াটা এখন বেশি প্রয়োজন। পাখি মুখটা উঁচু করে কেমন উৎসুক হয়ে ওনার মুখটার দিকে চেয়ে রইল। লোকটার আচরণ কেমন যেন সন্দিহান, মুখাবয়ব ভীতু ভীতু।
কোনো এক আগত ভয় আতঙ্ক ওনার চোখ মুখ জুড়ে। লোকটার এমন বাহ্যিক আচরণ কোনো দিনও সে দেখেনি। কথা বাড়ালো না, উঠে বসলো। আচমকা উনি ওর হাত ধরে টেনে ওকে পাকঘরের ভেতরে নিয়ে গেলেন। পাকঘরের দরজা চাপিয়ে সামান্যতম জানালা ফাঁকা রাখলেন। পাখির আড়াল হয়ে উনি ওর সামনে বটবৃক্ষের মতন দাঁড়িয়ে পড়লেন। ফিসফিসিয়ে বললেন, চোখ দুটি বন্ধ রাখ। আপনার কি হয়েছে নওয়াব ভাই? এমন অদ্ভুত অদ্ভুত আচরণ করছেন কেন? শিস, কথা বলিস না, একদম চুপ থাক। পাখি চুপ করে রইল, কোনো কথা বলল না। নওয়াব ইশারায় বলল, কোনো রকম শব্দ করবি না। পাখি মাথা নাড়ল, সে শব্দ করবে না। হঠাৎ পুকুরের ঘাট হতে ঝমঝমিয়ে শব্দ হলো। লম্বাটে শিমুল গাছ থেকে হিড়হিড়ে হেঁচড়ে কিছু একটা নামলো। পাখির ভয়ে গা কাটা দিয়ে শীতল স্রোত বয়ে গেল। শরীরের পশম অবধি ফুলে উঠল। শ্বাসনালী বন্ধ হওয়া জোগাড়। চোখে মুখে ভীষণ আতঙ্ক ছড়িয়ে, মুখটাও ভয়াতুরে একাকার অস্থির। লোকটার শার্ট খামচে ওনার বুকে মুখ লুকালো সে। আর চোখে ফের দেখে লম্বাটে এক ছায়ার মতন দেখতে প্রতিমূর্তিটা পুকুর ঘাটের পাশ দিয়ে এগিয়ে জঙ্গলের দিকে হেঁটে যাচ্ছে। মুখে আগুনের গোলা। মুহূর্তের মধ্যে ওর জ্ঞান হারানোর উপক্রম। শ্বাস প্রশ্বাস বেড়ে গেল। নওয়াব ফিসফিস করে বলল, কলিজা, ঠিক আছিস? ওটা কি ছিল নওয়াব ভাই? সঠিক জানি না, তবে আলেয়া নাকি বলে হবে হয়তো এটা। তোদের বাড়ি বন্ধক করাসনি? জানি না আমি। শোন পাখি, রাতে একা একা বাথরুমে যাবি না, সঙ্গে কাউকে নিয়ে তারপরে যাবি, ঠিক আছে কলিজা? আমাদের ঘরের ভেতরে একটা বাথরুম আছে, ওইটাই আমরা ব্যবহার করি। গুড, তাহলে তো আর টেনশন রইল না। এখন তুই ঘরে যা, আমায় বাসায় যেতে হবে। পাখি ওনার হাত টেনে ধরল। দু চোখে ওর প্রিয় পুরুষটিকে হারানোর তীব্র ভয় আকাঙ্ক্ষা। আপনাকে আমি কিছুতেই একা ছাড়ছি না। ওইটা যদি আপনাকে ধরে কিছু করে? চিন্তা করিস না, আমি আয়াতুল কুরসি পড়ে যাব। আমি আপনাকে হারাতে পারবো না। দরকার পড়লে সারা রাত আমার সঙ্গে থাকবেন, তবুও যাবেন না। ফজরের পর চলে যাবেন, তখন আমি বাধা দিব না। নওয়াব আর বাধা দিল না। প্রাণের চেয়ে প্রিয় নারীটির কথা রাখলো। দুজনে রান্নাঘরে মাদুর পেতে দীর্ঘ রাত শুয়েছিল। কিশোরীর দেহটা বুকের সঙ্গে চেপে ধরে রজনী পার করলো। ফজরের আজানের পর যে যার মতন পৌঁছে গেল। দিনটি সোমবার। ক্লান্তিময় দুপুরে অর্ধক্লান্ত হয়ে বাড়ি ঢুকলো মেয়েটা। পুরো দেহে যেন মাংসের অকাল পড়েছে। দুপাশে দুটি বেনি, পরনে স্কুল ইউনিফর্ম। গলায় স্কার্ফ খুলে বারান্দায় নিতিয়ে বসল। মানিক মৃধা মাঠে কাজ করে বাড়ি ফিরছিলেন। পুরো শরীর তার ঘেমে টেমে স্যাঁতসেঁতে। মেয়েটাকে দুর্বল চিত্তে বারান্দায় নেতিয়ে থাকতে দেখে উনি হতবাক হলেন। তাও অবেলায়। কটা হবে? বেশি জোর হলে 12টা। উনি দ্রুত শ্রান্তিময় মেজমেজে দেহটা নিয়ে এগিয়ে আসেন। আম্মা, আপনি ঠিক আছেন? পাখি চোখ মুখ খিচিয়ে নিল। ব্যথিত মুখশ্রী হতে বেরিয়ে এলো, আব্বা, আমি মরে যাচ্ছি। পেট ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, বুকের ভেতরে পিঁপড়ার মতন কিসে যেন হাঁটে, কামড় বসায়। ও কও কি মা, সকালে না খাইয়ে গেছিলা? কতবার বলছি না খাইয়ে যাইও না, দরকার পড়লে অন্তত বিস্কিট পানি খাইয়ে যাইবা, তবুও একবারে খালি পেটে যাওয়াটা অনুচিত। কথা তো শোনো না, চলো ঘরে চলো। কাজল রেখা কই গো তুমি? কাজল রেখা এক প্রকার হন্তদন্ত হয়ে ছুটে আসেন। কি হয়েছে? ভাত দাও। ওকে ধরে রাখছেন কেন? ওর কি হয়েছে? পেট ব্যথা করছে। না খেয়ে গেলে তো করবেই, খালি পেটে তার উপর ভাজা পোড়া খাবে বেশি করে। গ্যাস্ট্রিক তো ওর খালাতো ভাই, না যে ছাড় দিবে। আয় খাটে এসে বসো, আমি ভাত আনছি। ভাত খাওয়ার পর পাখির একটু শান্তি লাগলো। কিছুক্ষণ পর কলেজ থেকে মুক্তি এলো। স্বাধীন এলো। ওকে শুয়ে থাকতে দেখে স্বাধীন ভেঙচি কাটলো। বেড়াইম্মা মুরগি একটা, সারাদিন ঘরে বসে বসে খালি ঝিময়, পড়ালেখার বেলায় জিরো। গোলালু, পরীক্ষায় তুই বড় বড় 2টা আন্ডা পাবি, আন্ডা লিখে নিস। হ হ সেই আন্ডা তোরে ভাইজা দিমু, তুই ভাত দিয়া মাইখা মাইখা গিলে গিলে খাইস। স্বাধীন পাত্তা দিল না। প্যান্ট খুলে লুঙ্গি পরে নিল। ছেলেটা বয়সের তুলনায় ভালোই উঁচা লম্বা হয়েছে, আবার গোঁফও ধরেছে। স্বাধীন বিজ্ঞ লোকের মতো ওর পাশে বসলো। হাতের পালস রেট চেক করে বলল, এ এক কঠিন রোগ, 3 বেলা পিঠের উপর ঠিক মতো মায়ের কথা পড়লে ঠিক হয়ে যাবে, নয়তো আজীবন এই ব্যারাম থেকেই যাবে। দূর হ চোখের সামনে থেকে।
ভালো একটা খবর আনছিলাম, কমুনা তোরে। লাগবো না, যা ভাগ। নাও ভাই, মানে আপনার বর সন্ধ্যাবেলা সেজে গুজে যেতে বলিয়াছেন। তেনাদের বাড়িতে নাকি পিকনিকের আয়োজন করা হইবে, সেথায় তাহার কাজিন মহলও উপস্থিত থাকিবে। অনুগ্রহ করে উক্ত জায়গায় আপনাকে আর মুক্তি আপাকে উপস্থিত থাকিতে বলিয়াছেন। আমি যেন আপনাদের নিকট এই বার্তা পৌঁছাইয়া দেই, সেই জন্য আমাকে 500 টাকা খুশি হইয়া অগ্রিম পুরস্কার হিসেবে দিয়াছেন। এবার আপনারা এই প্রস্তাব গ্রহণ করিয়া লন।